গল্পের নাম পরিযান। লেখিকা ইশরাত রহমান সানজিদা। গল্পের অষ্টম পর্ব। বড় কাকি কিভাবে জানল আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুসিনা এবার মুখ খুললেন, চম্পা তোমাগো কইতে হুনছে। শায়ের আর পরি একে অপরের দিকে তাকাল। ওরা কবে এসব নিয়ে আলোচনা করল? আর চম্পা শুনলই বা কিভাবে? পরীর মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? অতঃপর রাগে পরীর চেহারাটা লাল বর্ণ ধারণ করল। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলও নেই। অন্যায়কারীকে পরী কখনোই ক্ষমা করেনি, আজও করবে না। দোষীদের সে শাস্তি দেবই। শায়ের কিছু বলুক বা না বলুক পরী বলবেই। এতদিন চুপচাপ থাকা পরীকে দুর্বল ভেবে তারা যে ভুল করেছে তার মাসুল এবার পাবে তারা। তার আগে সব কথা জানতে হবে। তাই পরী খুসিনাকে আবারও জিজ্ঞেস করে, চম্পা আর কি বলেছে ফুপু? আপনি সব বলুন। সব সত্য বলবেন। কিছু একটা ষড়যন্ত্র আছে তা বুঝতে পারে খুসিনা। তাই তিনি বলতে লাগলেন, চম্পা কইল তুমি নাকি পোলাপান হওয়াইতে পারবা না। কোনো ফকিরারে দেখাইছ। চম্পা সব হুনছে, হের লাইগা হেরোনা কইল বউর যহন পোলাপান হইব না তাইলে চম্পার লগে বিয়া দিলই ভালো হইব। পোলাপানের সুখ পাইব সেহরান। আপনাকে সাদাসিধে পেয়ে যা বুঝিয়েছে তাই বুঝেছেন ফুপু, কিন্তু আমি সঠিকটাই বুঝেছি। চম্পা অনেক বড় চাল চেলেছে ফুপু, যা আপনি টের পাননি। ক্রমাগত রাগ বেড়ে চলছে পরীর। শায়ের বুঝল এবার পরী নিজেও নিজেকে থামাতে পারবে না। পরী পালঙ্কে গিয়ে বসে মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগল সে। খুসিনা নিঃশব্দে প্রস্থান করে। পরীকে এমন শান্ত হতে দেখে শায়ের ওর পাশে গিয়ে বসে নিমজ্জিত কণ্ঠে শুধায়, চম্পা আর চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম। কখনোই অন্য চিন্তা ওদের নিয়ে মাথাতে আসত না। কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না। শুধু এই জেদ ধরে এত বড় মিথ্যা ও বলল কেন? পরী চোখ তুলে তাকালো শায়েরের দিকে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। চম্পা শুধু এই কাজটাই করেনি, আরও একটা জঘন্য কাজ করেছে জানেন কি? শায়ের মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে বোঝালো সে জানতে চায়। পরী বলল, কাল রাতে ওটা মেজ কাকিই ছিল। আমার সাথে ধাক্কা লাগতে তিনি অনেকটা ভয় পান। সেটা আমি তখনই বুঝেছি। কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম। বালিশের তল থেকে একটা কাচের শিশি বের করে পড়ি। সেটা শায়েরের দিকে তুলে ধরে বলে, মেজ কাকি কাল এটা ফেলে গিয়েছিল। আপনি খেয়াল না করলেও আমি করেছি। এটার মধ্যে একটা ওষুধ আছে, কিন্তু তা কিসের সেটা জানতাম না। তাই চামেলিকে দিয়ে উসমান ফকিরের কাছে পাঠিয়ে জানতে পারি সব। আমি যাতে মা না হতে পারি সেজন্য একটু একটু করে আমাকে খাইয়েছে চম্পা। আমি অনেক আগেই খেয়াল করেছি সব কাকিরা আমাকে নিয়ে কিছু বলেন। আমার ক্ষতি করতে চান। কিন্তু এসবে যে চম্পারও হাত আছে তা জানতাম না। ফুপু যখন এলো আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছেন। কেয়ামত হলেও আমি আপনার হাত ছাড়ব না পরিযান। কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসাব দিতে হবে। শায়ের উঠতে নিলে পরী হাত ধরে থামিয়ে দেয় বলে, হিসেবটা আমি নিজেই নেব মালি সাহেব। পরীর কাজ পরীকে করতে দিন। আরেকটা কথা শুনে রাখুন। বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না। আপনি চেয়েও আমার থেকে দূরে যেতে পারবেন না। আপনাকে আমার হয়ে থাকতে হবে ইহকাল এবং পরকাল। ভালোবাসা সহজ নয়। সত্যিকারের ভালোবাসাকে কোনো ঝড় আলাদা করতে পারে না পরিযান। দেহ আলাদা করলেও মনকে আলাদা করা যাবে না। আমি আপনার সব বিপদের ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। বিপদকে আপনাকে ছোঁয়ার আগে আমাকে ছুতে হবে। হুট করেই জড়িয়ে ধরে শায়েরকে। শায়ের নিজেও বক্ষে ঠাঁই দিল পরীকে। পরীর এত বড় ক্ষতি হয়ে গেল অথচ পরী শান্ত। ভীষণ শান্ত, এর মানে পরী ভয়ানক কিছু করবে। শায়ের পরীকে আজ একা ছাড়ল না।
কাজে না গিয়ে পরীর কাছেই থেকে গেল। কিন্তু দুপুরের পর পরীকে ফেলে যেতে হল। ইলিয়াস লোক পাঠিয়েছিল। জরুরি তলবে শায়েরকে যেতেই হল। পরী তখন ঘরে একা। সারাদিন কোনো কথা সে মুখ থেকে বের করেনি, এমনকি শায়েরের সাথেও কথা বলেনি। রাগটা একটু কমে এলেও বিকেলে তা দ্বিগুণ বাড়ল। চামেলি চম্পা দুজনেই এসেছে। এবারও খালি হাতে আসেনি ওরা। পায়েস হাতে চামেলির। পরী বসা থেকে দাঁড়িয়ে গেল। পায়েসের বাটিটি হাতে নিয়ে চম্পার দিকে তাকিয়ে বলল, আমাকে তো অনেক খাইয়েছ চম্পা, আজকে তুমি একটু খাও। চম্পার ভয় লাগল একটু। সে চামেলির দিকে তাকাল। চামেলি বোকাসোকা হলেও আজ সে পরীর পক্ষে। পরীর এতই ভক্ত সে যে পরী যা বলবে সে তাই করবে। তবে পুরো বিষয়টা চামেলি নিজেও জানে না। পরী এগিয়ে গেল চম্পার দিকে বলল, একটু খাও চম্পা। না ভাবি, আপনের লাইগা আনছি, আপনি খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? এত খাওয়াচ্ছ কেন আমাকে? কি মিশিয়েছ পায়েসে? চম্পা ঘামতে শুরু করেছে। পরী জানল কিভাবে? পরী চম্পার গাল চেপে ধরে বাটি শুদ্ধ মুখে ঢেলে দিল চম্পার। চম্পা পরীর থেকে ছিটকে সরে গেল। দৌড়ে বাইরে এসে সঙ্গে সঙ্গেই বমি করে দিল। পরী নিজেও বাইরে চলে এসেছে। চম্পা পিছনে ফিরতেই এক হাতে গলা টিপে ধরে চম্পার। পরীর শক্ত হাতের বাঁধন শত চেষ্টা করেও পরীর থেকে ছাড়াতে পারল না। পরীর চোখে রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছে চম্পা। হিংস্র মানবীর ন্যায় চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে চম্পাকে। আমার হিংস্রতা দেখনি তুমি চম্পা? আজ দেখবে, এই হাতে অনেক পুরুষদের কাবু করেছি। আর তুমি তো একজন নারী মাত্র। চম্পা মুখ দিয়ে কথা বের করতে পারল না। শ্বাস আটকে আসছে ওর। চোখে ঝাপসা দেখছে। সে হাত নাড়িয়ে চামেলিকে বলছে তাকে বাঁচাতে, কিন্তু চামেলি নিজেই ভয় পেয়েছে। হঠাৎ করে পরীর হলো কি তা সে নিজেও জানে না। পরী আবারও বলল, আমার স্বামী একান্তই আমার। তুমি কি ভেবেছ বাচ্চা জন্ম না দিতে পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেব? এতই সহজ? আমার স্বামী আমার ভালোবাসা। কষ্ট পেলে দুজনে একসাথে পাব, আর হাসলে একসাথে হাসব। আমাদের দেহ আলাদা হলেও আত্মা কিন্তু এক। পারলে আমাদের আলাদা করে দেখাও। ঝটকা মেরে চম্পাকে ফেলে দিল পরী। মাটিতে শুয়ে কাশতে লাগল সে। চামেলি দ্রুত বোনকে ধরে ওঠায় বলে, কি হইছে ভাবি? তুমি এমন করতাছ কেন? আপা কি করছে? তুমি বুঝবে না। কিন্তু এটা জেনে রাখো তোমার মা এবং বোন জঘন্য অপরাধ করেছে। পরী নিজের ঘরে চলে গেল। যতক্ষণ চম্পার সামনে থাকবে ততক্ষণ ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চামেলি তার বোনকে ঘরে নিয়ে গেল এবং সাথে সাথেই সব বলে দিল। হেরোনা কিছুটা বিচলিত হলেও তেমনভাবে নিলেন না বিষয়টা। পরী আর কী বা করতে পারবে? আর সেহরান তো তার সাথে কথাই বলে না। তবুও রাতে তিনি দুই যাকে ঘরে ডাকলেন গভীর পরামর্শ করতে। হেরোনা বললেন, সেহরান তো সব যাই না গেল। এখন তো সব দিক গেল। কি করি এখন? ছোট যা কনক বললেন, ভাবি আমি কই বাদ দেন এইসব। ওই জমি আমরা পামু না। কনককে ধমক দিলেন হেরোনা, তুই চুপ থাক। এতদিন জমি আমরা খাইলাম, অহন তো আমাগো হইয়া গেছে। আমরা দিমু না জমি। তোর ভাইয়ের লগে এই নিয়া কথা কইতে হইব। কোনো ঝামেলায় পড়লাম রে। দরজার ঠকঠক আওয়াজে চম্পা গিয়ে দরজা খুলে দিল। কিন্তু সে অবাক হল পরীকে এ সময় দেখে। শান্ত চোখে চম্পাকে দেখে নিল পরী। আজ যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে। পরীকে লাল শাড়িতে পরীর মতো লাগছে। স্মিত হাসল পরী। পরীর সবকিছুই আজকে ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে। পরী বলল, ভেতরের আসতে দিবে না? চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়াল। সবাইকে অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী। হেরোনা বলল,
দরজা আটকাও কেন তুমি? জবাব না দিয়ে পরী চম্পাকে বলে, আমাকে বসতে দাও। সব কথা দাঁড়িয়ে বলবো নাকি? জলচৌকি এনে বসতে দিল পরীকে। পরী শান্ত স্বরেই বলল, আমাকে ওই ওষুধ খাওয়ানোর পিছনের কারণটা কি শুধুই চম্পা নাকি আরও অন্য কারণ আছে? কথাটা বলে হেরোনার চোখে চোখ রাখে পরী। হেরোনা জবাব দিল, তোমারে এত কথা কমু না। ঘরে যাও। রূপ দিয়া সেহরান রে বশ করলেও আমাগো পারবা না। পরী হাসল বলল, নারীর রূপে পুরুষ বশ হয় আর নারীরা ঈর্ষান্বিত হয়। আমি সত্য জানতে চাই বলে ফেলুন। না হলে এই মাইয়া কি করবা তুমি? মারবা নাকি? সাহস তো কম না। পরী সোজা হয়ে বসে। তারপর বলে, আমি যখন খুন করি তখন আমার বয়স ১৩ বছর। তাহলে ভেবে দেখুন ১৩ বছরে একটা খুন করেছি আর এখন ৪টা খুন করার সাহস আছে আমার মধ্যে। হেরোনা নড়েচড়ে বসল। পরী কি সত্যি বলছে নাকি ভয় দেখাচ্ছে? অতটুকু মেয়ে মানুষ মারবে কিভাবে? সে বলে, মশকরা করতাছ আমাগো লগে? আমি কি আপনার বেয়াই লাগি যে মজা করব? এই হাতে দা তুলে নিয়েছিলাম সেদিন। শুয়োর বাচ্চাটার ঘাড়ে এক কোপ মারতেই সে শেষ। ওর রক্তে ভিজেছি সেদিন। পরীর কথা শেষ করার আগেই বজ্রপাতের শব্দ এল। পরী বাদে কেঁপে উঠল সবাই। বিকাল থেকেই আকাশে মেঘ ছিল। এখন হয়তো বৃষ্টি হবে, সেই আভাস দিচ্ছে প্রকৃতি। পরী আবারও বলতে লাগল, তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল কেন জানেন? ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করতে পারিনি বলে। মেজাজটাই খারাপ হয়ে গেল। পরীর কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল। তবে কেউ কোনো কথা বলল না দেখে পরী আবারও বলে, আপনাদের এসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না? কারণ হলো এবারের মতো আপনাদের ক্ষমা করলাম, কিন্তু পরের বার কিছু করার আগে নিজের ঘাড়ের কথা চিন্তা করবেন। এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন নাকি শাসনালি চেপে ধরে কথা বের করতে হবে? কনক খুনখারাবি ভয় পায় খুব। পরীর কথাটা সে বিশ্বাস করে ফেলেছে সে। তাই সব সত্য গড়গড় করে বলে দেয়। হেরোনা চেয়েও আটকাতে পারে না। হেরোনা এখনও পরীর কথা পুরোপুরিই বিশ্বাস করতে পারেনি। কিন্তু চম্পার কেন জানি মনে হচ্ছে পরী সত্যি বলছে। পরী আজ যেভাবে ওর গলা চেপে ধরেছিল মনে হচ্ছে আজ সে মরেই যাবে। ওই হাতে নিশ্চিত কাউকে মেরেছে পরী। কনকের কথা শুনে পরী বলে, এটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কেড়ে নিলেন। বাহ, খুব ভালো। এর থেকে আরও বেশি সম্পদ পাবেন আপনারা। আমি দেব, তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন? ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই চুপ করে আছে। শুধু বৃষ্টি পড়ার শোষ শব্দ ভাসছে চারিদিকে। পরী সবার দিকে তাকিয়ে আছে। এবার সে দরজার শব্দে সেদিকে তাকায়। দরজা খোলে চম্পা। বাইরে থেকে শায়রের কণ্ঠস্বর শোনা গেল, ঘরে চলুন পরী যান। পরী কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে যেতে যেতে অনেকটাই ভিজে গেল পরী। শায়ের আরও বেশি ভিজে গেছে। আড়ত থেকে ফিরতে ফিরতে ভিজে জুবুথুবু সে। পরীকে ঘরে না দেখে শায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে। ঘরে আসতেই শায়ের বলল, আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? আর কখনোই যাবেন না। পরী কথা বলল না। চুপচাপ গামছা এনে শায়েরের মাথা মুছতে লাগল সে। শায়ের নিজেও চুপ রইল। একটু পরে বলে উঠল, আপনি কাকে খুন করেছেন পরিজান? আপনি সব শুনেছেন দেখছি। এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য বলেছেন। আমি আপনার কথাতে বুঝেছি আপনি সত্য বলছেন। প্রসঙ্গ পাল্টে ফেলে পড়ি। বলে, সুরমা পড়লে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব? আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছেন বিধাতা? আমার যে নেশা ধরে যায়। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব?
আগের থেকে আরও বেশি ভালোবাসা চাই আমার। পরীকে কেমন যেন উন্মাদ মনে হচ্ছে শায়রের। আজকের ঘটনাটা ওকে কেমন যেন ঘোরে ফেলে দিয়েছে। শায়ের বলল, আপনার কি হয়েছে পরিজান? শরীর খারাপ করেছে? আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমার। আমাকে সুস্থ করতে কোনোদিন পারবেন না আপনি। কথা শেষ করতেই শায়েরের বুকে ঢলে পড়ে পড়ি। শায়ের পরীকে কোলে তুলে নিল সাথে সাথেই। এইবার সে খেয়াল করল পরীর সম্পূর্ণ চুল ভেজা, শরীর জ্বরে পড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা কলপারে গিয়ে ইচ্ছামতো ভিজেছে পরী। মাতৃত্ব হারিয়ে ফেলেছে সে, এটা কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব কি পরীর পক্ষে? বেশি ভেজার কারণে শরীরে জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরীর মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টাপাল্টা বকছে। পরীকে পালঙ্কে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল শায়ের। সে নিজে উঠতে গেলে পরী হাতটা টেনে ধরে। হারিকেনের টিমটিম আলোতে শায়ের খেয়াল করে অস্থির চিত্ত নয়নে তাকিয়ে আছে পরী। জ্বরে ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে। অসম্ভবভাবে কাঁপছে ঠোঁট দুটো। পরী কম্পিত কণ্ঠে বলে, আপনার সব ভালোবাসা আমাকে দিন না মালি সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়। সবাই যেন খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরীর মাথায় হাত বুলিয়ে দিল। শায়ের বলল, আপনার শরীরে জ্বর এসেছে পরিজান। আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরী হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলে, না আমি ঠিক আছি। কেন পাগলামি করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। একটু শান্ত হন। আপনাকে ছেড়ে যেতে কখনো দিল তো যাবেন? শায়ের পরীর থেকে হাত ছাড়িয়ে পরনের ভেজা পাঞ্জাবিটা খুলে ফেলে। ভেজা পোশাক বদলে আবার পরীর পাশে এসে বসে। পরীর কপালে হাত রেখে দেখে জ্বর ক্রমাগত বেড়ে চলছে। শায়ের জলপট্টি দিতে চাইলে পরী বারণ করল। পরীর বারণ উপেক্ষা করতে শায়ের পারল না। পরী জেদ ধরে বসে আছে। শায়ের পড়ল বিপাকে। পরী উঠে বসে জড়িয়ে ধরে শায়েরকে। উত্তাপে কেঁপে উঠল শায়ের, আপনি ভিজেছেন কেন পরিজান? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না। বহু কষ্ট পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর কষ্ট হবে না। আমার কাছেই তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজান। আকাশের চাঁদের গায়ে যে কলঙ্ক আছে তা চাঁদের সৌন্দর্য বহন করে। তেমনি আপনিও আমার কলঙ্ক, এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টির তোড় বাড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে শায়ের। পরী ঘুমায়নি, সে শায়েরকে এটা ওটা জিজ্ঞেস করছে আর শায়ের উত্তর দিচ্ছে। শায়ের বুঝতে পারছে পরী কেন এরকম করছে। সে মা হতে পারবে না কখনো। কষ্ট তো হবেই। নিজের কাছের মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করবে তা শায়ের ভাবেনি। সে তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা কেন এরকম করল? পরীকে অনেক মেহনত করে ঘুম পাড়াতে হল। পরীর জ্বর নামা না পর্যন্ত শায়ের জেগেছিল। জলপট্টি দিয়েছিল। সকাল হল, কিন্তু বৃষ্টি কমল না। গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। বৃষ্টি মাথায় শায়ের কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল ঘণ্টা দুয়েক পর। হাতে তার কিছু কাগজপত্র। পরী চুপচাপ শায়েরের কাজ দেখতে লাগল। সবকিছু ঠিকঠাক করে বের হতে নিলে পরী জিজ্ঞেস করে, আবার কোথায় যাচ্ছেন? আর ওসব কিসের কাগজ? শায়েরের মনে হল এবার পরীকে সব জানানো উচিত। সে পরীর কাছে এসে বসে বলে, আমার ভাগের যেটুকু জমি আছে তার দলিল এগুলো। আমি সব ওদের দিয়ে দিব। বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। পরী কথা বলল না, শুধু শায়েরের দিকে তাকিয়ে রইল। শায়ের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মধ্যে রানীর মতো করে রাখব আপনাকে।
রাজা হতে পারব না কখনো, তবে কোনো রাজার সাধ্য নেই আমার মতো হওয়ার। আমার মতো করে আপনাকে কেউ আগলে রাখতে পারবে না পরিযান। শায়েরের হাতে হাত রাখে পরি। স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যের রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের। আপনার ভালোবাসাতেই বেঁচে থাকতে পারব। পরীর সম্মতি পেয়ে শায়ের ছুটল হেরোনার ঘরের দিকে। চম্পা তখন মন খারাপ করে বসেছিল। শায়েরকে আসতে দেখেই সে উঠে দাঁড়াল। শায়ের বলল, তোর মা কোথায়? চম্পার গলা দিয়ে কথা বেরোল না। গলাতেই সব কথা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে হেরোনা এলো। শায়ের দলিলটা হেরোনার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের জমি। এটুকু সম্পদের জন্য আমার সবকিছু তো কেড়ে নিলেন। এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনাদের কারো ছায়া যেন আমার পরিজনের উপর না পড়ে। আমার ধৈর্যের বাঁধ ভাঙ্গার সময় কিন্তু এসে পড়েছে, তাই সাবধান। ঘর থেকে বের হওয়ার আগে শায়ের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটা তোকে এত কাছে টানল তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপল না? তোর মুখ যেন দ্বিতীয়বার আমি না দেখি। শায়ের চলে গেল। চম্পা কাঁদতে লাগল মাটিতে বসে। হেরোনার দিকে তাকিয়ে বলতে লাগল, তোমার সম্পদ তো তুমি পাইছ মা। আমি কেন আমার সম্পদ খোয়াইলাম? তুমি পারলা না আমার সম্পদ আইনা দিতে। হেরোনার মুখ গম্ভীর দেখলেও সে মনে মনে ভীষণ খুশি। শায়ের যে ওকে সব দিয়ে গেছে। তিনি এও ভাবলেন এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দেবেন। তাহলেই ওনার ষলকলা পূর্ণ হবে। দিন মাস পেরিয়ে বছর ঘোরে। পরী মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য। কিন্তু সময়ের অভাবে শায়ের পারে না পরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোনো কমতি রাখেনি শায়ের। পরী কখনো প্রশ্ন করতে পারেনি শায়েরকে। জিজ্ঞেস করতে পারেনি শায়ের তাকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। শায়েরের ছোট ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয় পরীর। সারাদিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পরী সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসে না, এমনকি চামেলিকেও আসতে মানা করেছে। কেননা চামেলি সহজ সরল মানুষ। কখন কি বুঝিয়ে পাঠাবে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উকি দিয়ে দুয়েক কথা বলে আবার চলে যায়। এমনই একদিন চামেলি এসে বলল, ভাবি আপার বিয়া ঠিক হইছে। তাই নাকি? কোথায়? পাশের গেরামের সুজনের লগে। মায় কইল এই শুক্রবার বিয়া। পরী কথা বলল না। একটু চুপ থেকে চামেলি আবার বলে, আমার ভালো লাগে না ভাবি। তুমি তো আইবা না বিয়াতে। আমি একলা একলা কি যে করমু? কিছু করার নেই চামেলি। তোমার ভাই চায় না আর আমিও চাই না। আপা আর মা একটুও ভালা না ভাবি। শায়ের আসার সময় হয়ে গেছে। তাই পরী বলল, তুমি এখন যাও চামেলি। তোমার ভাই এখনই চলে আসবে। তোমাকে দেখলে বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করল। পরীও নিজের কাজে চলে গেল। সবকিছু জানার পর খুসিনাও তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোটেন নানা ফকিরের কাছে। মাতৃত্বের স্বাদের জন্য পরী নিজেও যায়। কিন্তু কোনো লাভ হয় না। কত ওষুধ খেয়েছে তার ইয়াত্তা নেই। দিন শেষে পরী হতাশই হয়েছে। তবুও আল্লাহর উপর ভরসা রাখছে। শায়ের ফিরলে ওর মন খারাপ কখনোই তাকে বুঝতে দেয়নি। পরী জানে ওর হাসি মুখ দেখলে শায়েরের সব ক্লান্তি দূর হয়ে যায়। চম্পার বিয়েতে শায়েরকে দাওয়াত করে যায় আকবর। কিন্তু সাথেই সাথেই তা প্রত্যাখ্যান করে শায়ের। আকবর কিছু বলার সুযোগও পেল না। শায়ের সে সুযোগ কখনো দেব না। পরী নিজেই শায়েরকে বলে, ফিরিয়ে না দিলই পারতেন। নিজের লোকই তো। অন্তত বিয়েতে না হয় থাকুন। আমি শুধু আপনার সাথে বাকি জীবনটুকু কাটাতে চাই। এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায়নি।
আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোনো বাক্য পরী উচ্চারণ করে না। সে শায়েরকে যতটা চায় তার চেয়েও গভীরভাবে শায়ের পরীকে চায়। এভাবেই দুজনের ছোট্ট সংসারে সময় কেটে যাচ্ছে খুব। চম্পার বিয়ের আগের দিন খুসিনাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল। যতই হোক তার তো যাওয়া উচিত। একমাত্র ফুপু বলে কথা। শায়ের নিজেই খুসিনাকে যেতে বলেছে। শায়ের তাই সন্ধ্যা হতেই বাড়িতে এসে পড়েছে। না হলে পরী একা হয়ে যাবে। হঠাৎই চম্পা ছুটে আসে এবং ঝাপটে ধরে শায়েরকে। আকস্মিক ঘটনাতে শায়ের নিজেকে ছাড়ানোর বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাফ করো সেহরান ভাই। আমি মার কথায় সব করছি। আমি তো ইচ্ছা কইরা কিছু করি নাই। আমি তো তোমারে চাই। এমনে ছাইরা দিও না। আমি বিয়া করতে চাই না। মইরা জামু আমি। হাতে টান লাগতেই ঘাড় ফিরিয়ে তাকায় সে। পরী এক ঝটকায় চম্পাকে শায়েরের থেকে ছাড়িয়ে আনে। ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, তোমার মুখটা আমি দেখতে চাই না চম্পা। আমার স্বামীকে ছোঁয়ার সাহস দ্বিতীয়বার দেখিও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দেব। চম্পাকে কথা বলার সুযোগ না দিয়ে পরী ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। শায়ের চুপ করে দাঁড়িয়ে রইল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু তার কথাটা পরীই বলে দিয়েছে। পরী যে একা কত লড়াই করছে তা ধারণার বাইরে। চম্পার বিয়ে না হওয়া পর্যন্ত শায়ের আর বাড়িতে আসলো না। তবে বিকেলে একটা চিঠি এসেছে শায়েরের নামে। চামেলি খামটা এসে পরীকে দিয়ে যায়। চিঠিটা ওলট পালট করে দেখে পড়ি। চিঠির উপরে দেওয়া ঠিকানা দেখে সে। নূরনগর থেকে এসেছে চিঠিটা। পরী একবার ভাবল খুলে দেখবে। যেহেতু চিঠিটা শায়েরের নামে তাই অন্যের চিঠি খোলা ঠিক নয় ভেবে পরী খুলল না। রাতে শায়ের ফিরতেই চিঠিটা দিলও পরী এবং বলল, নূরনগর থেকে আপনাকে কে চিঠি পাঠিয়েছে? নামটা লেখেনি। খুলে দেখুন তো। শায়ের চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিলও বলল, এখন পড়তে ইচ্ছা করছে না। পড়ে পড়ব। পরী ভাবল শায়ের ক্লান্ত। তাই চিঠিটা আগের স্থানে রেখে দিল। তবে শায়েরকে বিচলিত দেখাচ্ছে খুব। কোনো ঝামেলা হয়েছে? রাতে তেমন ঘুম হল না পরীর। ভয়ানক একটা স্বপ্ন দেখে জেগে উঠল সে। গ্লাসের সবটুকু পানি খেয়ে ক্ষান্ত হল পরী। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে শায়েরের দিকে তাকাল। একটু আগেই সে স্বপ্নে দেখেছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছ থেকে শায়েরকে টেনে হিচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর ওর হাত পা বেঁধে রেখেছে। একজন হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসে যেই না শায়েরের গলায় বসাতে যাবে ঠিক তখনই ঘুম ভাঙে পরীর। সে ঘামছে খুব, এমন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। শায়ের যাতে টের না পায় তাই সে আবার শুয়ে পড়ল। শক্ত করে শায়েরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে কখনো হারাতে দেব না। আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখব। সে রাতখানা আর ঘুমাতে পারল না পরী। শায়েরকে জড়িয়ে ধরেই শুয়ে রইল। ভোর বেলাতে ঘুমালো পরী। ততক্ষণে শায়ের উঠে পড়েছে। পরীকে ঘুমাতে দেখে সে আর ডাকল না। ফুপুকেও ডাকতে মানা করে দিল। পরী ঘুম থেকে উঠে শায়েরকে পেল না। সে বুঝল তার স্বামী নিজ কাজে চলে গেছে। শায়ের জানে পরী প্রায় রাতে নির্ঘুমে কাটায়। তার কারণ পরীর বিষণ্ণতা। পরী আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার। এজন্য প্রায়শই দেরিতে ঘুম ভাঙে পরীর। তাই শায়ের ওকে বিরক্ত করে না। রাতের স্বপ্নটা পরীকে বেশ ভাবায়। কিন্তু পরমুহূর্তে যখন শায়েরের সান্নিধ্য পায় তখন সব ভুলে যায়। পরী শায়েরকে চিঠির কথা জিজ্ঞেস করতে সে বলে নূরনগরে ওর একজন বন্ধু আছে। ওর মা অসুস্থ তাই টাকা চেয়ে চিঠি লিখেছে। সেজন্য শায়েরকে টাকা নিয়ে নূরনগরে যেতে হবে। পরী বলে সেও যাবে কিন্তু শায়ের রাজি হয় না। তার আরতে কাজ আছে।
তাই সে একদিনের ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবার চলে আসবে এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরী তাতেই রাজি হল। তারপর কেটে গেলে কয়েক মাস। সায়ের ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের থেকে ছুটি পেল না। পরী নিজেও অপেক্ষা করে ছুটির জন্য। ঈদ ছাড়া সায়ের বোধ হয় আর ছুটি পাবে না, তাই পরীর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এমনি একদিন দুপুর বেলা সায়ের দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। পরী উঠোনের কোণে বসেছিল। হঠাৎই সে থমকে গেল পরিচিত একটা মুখ দেখে। জুম্মান বলে সে দৌড়ে গেল তার কাছে। খুশি হয়ে বলে, জুম্মান কেমন আছিস? আমি খুব খুশি হয়েছি তোকে দেখে। জুম্মানের হাবভাব দেখে পরীর ভালো লাগল না। কেমন ফ্যাকাশে হয়ে আছে মুখটা। পরী জিজ্ঞেস করল, কি হয়েছে জুম্মান? সব ঠিকঠাক আছে তো? বাড়ির সবাই ভালো আছে? থমথমে গলায় জুম্মান বলে, বড় আম্মার অসুখ করছে আপা। ডাক্তার কইছে বাঁচব না। তোমারে নিয়া যাইতে কইছে। তুমি যাইবা না? পরী মুহূর্তেই চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগল জুম্মানের কথাগুলো। তবে পরমুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল পরীর। চোখ থেকেও নোনাজল গড়িয়ে পড়ল। সে বলল, কি হয়েছে আম্মার? তুই এসব কি বলিস জুম্মান? তোমারে দেখতে চাইছে আম্মা। আহো আমার লগে। তুই একা এসেছিস? না আব্বা গাড়ি আর লোক পাঠাইছে। তুমি আহো তাড়াতাড়ি। আমি যাব জুম্মান। কিন্তু উনি আসুক একসাথে যাব। সায়ের ভাই পড়ে যাইবনে। তুমি আগে আহো। বড় আম্মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। মরার আগে তোমারে দেখতে চায়। মায়ের মরার কথা শুনে পাগলপ্রায় পড়ি। তাছাড়া রাত ছাড়া সায়ের ফিরবে না। কাকে দিয়ে সায়েরকে খবর পাঠাবে তাও মাথায় আসছে না পরীর। তাই সে খুসিনাকে সবটা খুলে বলে। ফুপু পরীকে আশ্বস্ত করে। সে পরীকে জুম্মানের সাথে যেতে বলে। সায়ের আসলো সে নিজ দায়িত্বে সায়েরকে নূরনগর পাঠিয়ে দেব। পরী কিছু না ভেবেই জুম্মানের সাথে নূরনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল পরী। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগল। পরী যাওয়া অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরী পৌঁছাল জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই কুসুমের মুখোমুখি হল সে। পরীকে দেখা মাত্রই কুসুমের হাতের থালাবাসন ঝমঝম শব্দে মেঝেতে পড়ে গেল। চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলল, পরী আপা আপনি এইখানে কেন আইছেন? পরী জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোল। কুসুম ওর হাত টেনে ধরে বলে, আপনি চইলা যান আপা। বাড়িতে অহন কেউ নাই। আপনি পলাইয়া যান তাড়াতাড়ি। পরী অবাক হল কুসুমের কথা শুনে বলল, কি যা তা বলছিস কুসুম? আম্মা অসুস্থ, আমি দেখতে আসছি। আম্মা কোথায়? আম্মা আম্মা। জোর গলায় পরী মালাকে ডাকতে লাগল। রূপালী ঘর থেকে ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলল, পরী তুই এখানে এসেছিস কেন? তোমরা এমন করছো কেন আপা? আমি এসেছি তো কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। রূপালী ধমকে বলল, কে তোকে বলেছে আম্মা অসুস্থ? জুম্মান গিয়েই তো আমাকে বলল। তারপর আমি জুম্মানের সাথে চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ওর। সে বলল, তার মানে সায়ের তোর সাথে আসেনি? একা কেন এসেছিস তুই? এখন কি হবে? রূপালী ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ভয় রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকেও দেখা গেল। সে পরীর গলার আওয়াজ পেয়ে এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পদে তার কাছে গেল। মালার দুই বাহু ধরে মালাকে দেখতে দেখতে বলল, আম্মা আপনি ঠিক আছেন তো?
আপনার কিছু হয়নি তো? রূপালীর মতো মালাও কাঁদছে। সে পরীকে বলল, তুই এখান থাইকা চইলা যা পরী। ওরা আহার আগে তাড়াতাড়ি যা। পরী আর পারছে না। সবাই কেন ওকে চলে যেতে বলছে? মালাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে। তাহলে জুম্মান কেন ওকে মিথ্যা বলে আনল? পরী চিৎকার করে বলল, তোমরা সত্যিটা বলবে? কি হয়েছে? আম্মা যখন সুস্থ তাহলে জুম্মান মিথ্যা বলে আমাকে আনল কেন? আর এখন আমাকে পালাতে বলছো কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরীর হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস ওসব কথা। আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে যেভাবে আগে বাড়ির বাইরে যেতিস সেভাবে চলে যা। বাইরে এখন অনেক কড়া পাহারা। রূপালী পরীর হাত টানতে লাগল। কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজকে সব জেনেই ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা। আগে তোমরা আমাকে সব বলো। না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিজের ঘরে যাও পরী। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকে গেল সবার। শুধুমাত্র পরী স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালাবাসন উঠিয়ে চলে গেল। মালা আর রূপালী আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পরী আফতাবের নিকটে গিয়ে বলে, আমাকে বলুন কি হয়েছে? আম্মা তো সুস্থ আছে। তাহলে জুম্মান মিথ্যা বলল কেন? সব সত্যি আমি জানতে চাই। তোমাকে সব বলা হবে। এবং আজ রাতেই সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরী নিজ ঘরে গেল না। আজ তার সব প্রশ্নের জবাব চাইই চাই। তাই সে কড়া গলায় বলল, আমি কোথাও যাব না। আমাকে বলুন কি হয়েছে? আফতাব এগিয়ে গেল মালার দিকে। এক হাতে গলা চেপে ধরে মালার বলে, মেয়েকে থামা। শেষ সময়ে ওর এত কথা সহ্য হচ্ছে না। পরী বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে। এ কোনো রূপ দেখাচ্ছে আফতাব? রূপালী দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতেছে। মালার শ্বাস আটকে আসছে। পরীর এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। ছিটকে দূরে সরে যায় আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলে, আম্মা আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ল। পরী আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার হয়েছে কি আব্বা? আম্মার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরীর সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি অন্দর ত্যাগ করলেন। আফতাব যেতেই রূপালী মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগল। আর বলতে লাগল, কোনো অভিশাপ লাগল আম্মা? আমাদের জীবনটা এমন কেন হল? সত্যিগুলো চোখের আড়ালে থাকলে কী বা হতো আম্মা? রূপালী কাঁদছে আর পরী দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে। তাই অবুঝ নয়নে মা আর বোনকে দেখছে সে। রূপালী হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরীকে বলে, তুই না প্রশ্ন করেছিলি কি হয়েছে? সবচেয়ে সত্যি কথাটা আজ তোকে বলবো। পরীর চাহনিতে রূপালী চোখের পানি মুছল, তারপর বলল, যে সুখান পাগলকে তুই চিনিস সে আর কেউ নয়, সে হচ্ছে রাখাল। পরী আমাদের সোনা আপার রাখাল। মালাকে আলতো করে ধরে বসেছিল পরী। রূপালীর কথা শুনে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। সোনা আপা রাখালের সাথে পালাতে পারেনি পরী। আর না পেরেছে সংসার করতে। সোনা আপা তো রাস্তার ধারের কদম গাছের নিচে ঘুমিয়ে আছে পরী। আপার রাখাল ওকে এখনো পাহারা দিচ্ছে। আব্বা তার নিজের হাতে তার মেয়ের ভালোবাসা আর মেয়েকে কবর দিয়েছে। কথা বলার শক্তি পরী হারিয়ে ফেলেছে। ওর জানামতে সোনালি রাখালের সাথে দূর অজানায় চলে গেছে। কিন্তু সোনালির গল্পটা যে এখনো নূরনগরের রয়ে গেছে তা আজ জানতে পারল পরী। বারবার ওর চোখের সামনে সোনালির হাসি মুখটা ভেসে উঠল। পরী সবচাইতে বেশি ভালোবেসেছিল সোনালিকে। তাই ওর মৃত্যুর খবরটা আঘাত হানছে পরীর বুকে। সে অস্ফুটস্বরে বলে উঠল, ওই কবরটা সোনা আপার।
আর সুখানি রাখাল। রূপালী পরীর কথাটা শুনে মালাকে জড়িয়ে ধরে। মালাও একসাথে দুই মেয়েকে জড়িয়ে ধরে। তবে কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সন্ধ্যা নেমে এসেছে ততক্ষণে। তখনই অন্দরে ৬-৭ জনের মতো পুরুষ প্রবেশ করল। তাদের মধ্যে আফতাব ও আখির আছে। আফতাবকে দেখে মালা পরীকে শক্ত করে জড়িয়ে ধরে। চিৎকার করে বলে, দোহাই লাগে আপনের, আমার পরীরে ছাইরা দেন। ও আপনের কোনো ক্ষতি করব না। ওরে আমি শায়েরের কাছে পাঠাইয়া দিমু। ও কোনোদিন এই গ্রামে আসব না। হুম, তোর মেয়েকে ছেড়ে দেই আর ও আমাদেরকে শেষ করুক। আমি কি আর ভুল করি? আফতাব হুকুম করল পরীকে দড়ি দিয়ে বাঁধতে। পরী শুধু হতবিহব্বল হয়ে সব দেখতে লাগল। ওর নিজেরই পিতা ওকে মারার জন্য লোক এনেছে। কিন্তু ওর অপরাধটা কি? মালা শক্ত করে পরীকে ধরে আফতাবের কাছে অনুরোধ করছে। রূপালী বাবার পা ধরে মাফ চাইছে বারবার। দুজন লোক এগিয়ে এসে মালার থেকে পরীকে ছাড়িয়ে নিল। তারপর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। বাধা দিল না পরী। সে একবার মালাকে দেখছে, আরেকবার রূপালীকে ও আফতাবকে। লোকটা টেনে তুলল পরীকে। পরী এবার বাধা দিল ও বলল, আমাকে টেনে নিয়ে যেতে হবে না। আমি নিজেই যাচ্ছি। পরী মালার সামনে গিয়ে বলে, কাঁদবেন না আম্মা। জানি না কোনো কারণে আপনার স্বামী আমাকে মারতে চাইছে। আজ তো সব উত্তর আমি পেয়ে যাব। আমি আসি। যাওয়ার আগে পরী রূপালীকে ওর নেকাবটা নামিয়ে দিতে বলে। রূপালী তাই করে এবং জড়িয়ে ধরে পরীকে। লোকগুলো সময় না দিয়ে পরীকে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি থেকে নামার পর পরী বুঝতে পারে এটা ওদের বাগান বাড়ি। বড় বড় পাঁচিল দেওয়া চারপাশে। বাইরেও কড়া পাহারা। ভেতরে সাধারণ কারো ঢোকা নিষেধ। পরী এও বুঝতে পারল যে আজ এই বাড়ির ভেতর থেকে ওর জীবিত ফেরা অসম্ভব। ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে পা রাখে পরী। একটা ঘরে নিয়ে যাওয়া হলো পরীকে। তারপর একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। পরী চারিদিকে চোখ বুলায়। ঘরটাতে একটা লম্বা টেবিল আর কয়েকটা চেয়ার ব্যতীত আর কিছুই নেই। নিশ্চুপ রইল পরী। লাঠির ঠকঠক শব্দে চোখ তুলে সামনে তাকালো পরী। নৌসাদকে সামনে দেখে অবাক হল না। সবচাইতে অবাক হওয়ার কথা হলো ওর বাবা ওকে মারতে চায়। সেখানে নৌসাদ কি? নৌসাদ চেয়ার টেনে পরীর মুখোমুখি বসল। হাতের লাঠিটা মেঝেতে রাখল। তারপর পরীর দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, এখনো দেখছি মুখটা ঢেকে রেখেছ। রূপটা কি শুধু শায়েরকে দেখাবে? আমিও তো অপেক্ষা করছি। আমাকে একটু দেখাবে না? না থাক, একটু পর আমি এমনিতেই দেখতে পাব। তোমার লাশটা তো আমাকেই কবর দিতে হবে। পরীকে চুপ থাকতে দেখে নৌসাদ মাথা চুলকে বলল, সাহসী পরী। আজকে চুপ কেন? খুন করবে না? সুশীলকে তো এক নিমিষেই শেষ করে দিল। সাহস আছে তোমার। কিন্তু তোমার বড় বোন সোনালীর খুনিকে শাস্তি দেব না? শুধু সোনালীর খুনি কেন? পালক আর বিন্দুর খুনিকে শাস্তি দেব না? পরী সোজা হয়ে বসে বলে, পালক? ডাক্তার আপা পানিতে ডুবে মরেনি? ঘর কাঁপিয়ে হাসে নৌসাদ বলে, তুমি কি বোকা পরী? কিছুই দেখছি জানো না। ঠিক আছে, আমি সব বলছি। অন্তত মরার আগে তোমার সব জানার অধিকার আছে। পালকের কথা পড়ে বলি। আগে আসি বিন্দুর কথায়। বিন্দুর মৃত্যুর রহস্য কিছুটা তো জানা তোমার। পরী বসা থেকেই গর্জে ওঠে বলে, কারা মেরেছে বিন্দুকে? কারা নয় বলো, কে মেরেছে? কে মেরেছে জানো? সম্পান মাঝি। মিথ্যা কথা, সম্পান মাঝি আমার বিন্দুকে ভালোবাসত। সেজন্য সে আত্মহত্যা করেছে। এবার নৌসাদ আরও হাসতে লাগল, যেন কোনো কৌতুক বলেছে পরী। হাসি থামিয়ে সে বলে, ও আচ্ছা, সম্পান আত্মহত্যা করেছে বুঝি? পরীর সামনে দিয়ে কেউ একজন ঢুকল ঘরটাতে।
হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখল। তারপর কতগুলো বড় বড় ছুরি রাখে। পরী ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে লাগল। কালো মুখোশধারী লোকটা ঠিক পরীর স্বপ্নের মতো। অস্ত্রগুলো ও সেরকম লাগছে পরীর, কিন্তু শায়রের জায়গায় পরী নিজে বসা। হঠাৎই শায়রের কথা ভীষণ মনে পড়ল পরীর। আজ যদি সে মারা যায় তাহলে শায়র বাঁচবে কিভাবে? সেও কি পাগল হয়ে যাবে রাখালের মতো? করুণ অবস্থা হবে শায়রের। ভাবতেই অস্থিরতা কাজ করছে পরীর ভেতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু শায়রকে নিয়ে সে চিন্তিত। স্বাগতম জমিদার কন্যা পরী। আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবারও পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ বন্ধ করে ফেলে পরী। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নৌসাদের পাশে বসল। পরীকে চোখ বন্ধ করে থাকতে দেখে সে বলে উঠল, ভয় পেলে নাকি পরী? ভয় পেও না, তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারব না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলব ব্যাস। বেশি কষ্ট তোমার হবে না। কবিরকে থামিয়ে নৌসাদ বলে, আরে ভাই থামো, আগে পরীকে সব সত্য জানাতে দাও। মরার আগে সব জানা পরীর দরকার তো। নৌসাদ পরীর দিকে তাকিয়ে হাসল, বলল, আমি যেন কি বলছিলাম? হ্যাঁ সম্পান। না থাক, শুরুটা শুরু থেকেই করি তাহলে। লম্বা শ্বাস নিল নৌসাদ, তারপর বলতে শুরু করে, শুরুটা হোক ফুলমালাকে নিয়ে, মানে তোমার মা। তোমার কাকা তোমার মায়ের সাথে আদৌ কি করেছে তা আমার জানা নেই, তবে এটা জানি সে মোটেও ভালো কাজ করেনি। আসলো বলো তো কি, নারীর সৌন্দর্য সবথেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে, যেমনটা ফুল আকর্ষিত করে নারীকে। দুটো একই হল। তোমার বাবা তোমার মায়ের ওই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে ঘরে তোলে। ভোলা ভালা মেয়েটাকে যেভাবে ঘোরাত ঠিক সেভাবেই ঘুরত। তোমার মায়ের এই সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়াল। সেই কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে তোমার মা ঠিকই নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছিল। এটা তোমার আর রূপালী ভাবির চোখে না পড়লেও সোনালির চোখে ঠিকই ধরা পড়ত। তখন তোমরা ছোট ছিলে বিধায় কিছু বুঝতে না, তবে সোনালি বুঝত। তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠত। এমনকি তোমার কাকাকে অনেকবার মারার চেষ্টাও করেছিল। আর তোমার বাবা সব জেনেও এর কোনো প্রতিবাদ করতে পারত না, কেননা তারা দুজনেই মরণ নেশায় আসক্ত হয়ে আছে। সেটা পরে বলবো, এখন আসি সোনালির কথায়। কোমল মেয়েটার মৃত্যুটা যে ভয়ানক ছিল পরী। নৌসাদকে এবার কবির থামিয়ে দিল। সে হেসে বলল, আমার সোনালির গল্পটা আমিই বলি, তুই থামো। চমকালো পরী, আমার সোনালি বলতে কি বোঝাতে চাইছে কবির তা বোঝার চেষ্টা করল, কিন্তু সে বুঝতেই পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরী এত ভাবছ কেন? আমি তো সব বলছি। আমার সোনালি বলেছি কেন জানো? কারণ সোনালির সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে তো পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখন। সোনালির জন্য খুব কষ্ট হচ্ছিল এই বুকে। বুকে হাত দিয়ে কান্নার অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পরী। বলল, আসলো রূপটা যখন প্রকাশ্যে এনেই ফেলেছেন তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলুন। ঠিকই বলেছ। তবে কি বলো তো সোনালি না বড্ড বোকা ছিল? তাই তো ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরী? রাখালকে ইচ্ছামতো মারল তোমার বাবার গোলামরা। সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে যে কেড়ে নিল তাকে কিভাবে এমনি এমনি ছেড়ে দেই? সোনালিকে তোমার বাবাই নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল সেদিন। আমি আর নৌসাদ হাত পা চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নৌসাদের উপর দায়িত্ব পড়ে সোনালিকে কবর দেওয়ার। রাখালকে জীবিত রাস্তার ধারের কদম গাছের সাথে বেঁধে রাখি। ওর তখনও জ্ঞান ছিল, তবে মারার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালিকে ওর চোখের সামনেই হত্যা করা হয়। ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালিকে ছেড়ে দিতে।
তাহলে ও অনেক দূরে চলে যাবে, কখনো সোনালির ছায়াও মারাবে না। কিন্তু এত ভালোবাসা তো সহ্য হলো না তোমার বাবার। তাই মেরে দিল। তবে মানতে হবে পরী, সোনালি অসম্ভব রূপবতী ছিল। রূপালীর থেকেও সোনালি বেশি সুন্দর ছিল। এমন সৌন্দর্যে ডুব না দিল কি হয় বলো। মরে যাওয়ার পর সোনালি যেন আরও আবেদনময়ী হয়ে উঠেছে। তাই আর লোভ সামলাতে পারলাম না, নিজের ইচ্ছা মিটিয়ে নিলাম সোনালির থেকে, তাও রাখালের সামনেই। কিন্তু সে দেখা ছাড়া কিছুই করতে পারেনি। বেচারা রাখাল। তবে নৌশাদও কিন্তু সেদিন সোনালিকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসালো তাকে না পাওয়ার বেদনায় সে পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পদ্মার ওপারে রেখে এলাম যাতে সবাই এটা জানতে পারে সোনালি রাখালের সাথে পালিয়ে গেছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় নেই। জঙ্গলে ভরে গেছে পুরো মুখে। কবির আর নৌশাদ হাসছে। পরীর চোখ থেকে জল পড়ছে। ঠোঁট কামড়ে রাগ দমন করার চেষ্টা করছে সে। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এখনই দুটোকে শেষ করে দিত। পরক্ষণেই মনে হলো ওর পা দুটো তো খোলাই রয়েছে। তাই সর্বশক্তি দিয়ে নৌশাদের বুক বরাবর লাথি মারতেই চেয়ার থেকে সে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারা ধরতেই কবির পরীর পা ধরে ফেলে এবং দড়ি দিয়ে পরীর পা দুটোও বেঁধে ফেলে। নৌশাদকে টেনে তুলে আবার চেয়ারে বসায়। পরী চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটি মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এসেছিস, ভয়ে তার হাত পা বেঁধে রেখেছিস। সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে ফুঁসছে পরী। জোরে জোরে শ্বাসপ্রশ্বাস উঠানামা করছে ওর। খুনের নেশা ধরে গেছে। নৌশাদ চেয়ারে বসে বলল, শালির দম আছে। ইচ্ছে করছে সব ঝাল মিটিয়ে দেই। আমাদের জন্য বিপজ্জনক বলেই জমিদার ওকে মারতে বলেছে। একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটা নৌশাদেরও বেড়ে গেল। কিন্তু কবির ওকে থামিয়ে বলল, তুই থামো, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। যদি পুরুষত্ব দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির আদুরে স্বরে বলে, না, বাঘিনীকে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, না হলে যে আক্রমণ করে বসে। তুমি জানো না বুঝি? মুখ ফিরিয়ে নিল পরী। ওর চোখভরা ঘৃণা। আজকে যদি পরী কোনোরকম বেঁচে ফেরে তাহলে এদের একটাকেও ছাড়বে না। নিজের জীবন যায় যাক, অন্তত দু চারটাকে শেষ করে শান্তি পাবে তো। কিন্তু এখান থেকে বাঁচবে কিভাবে পরী? মনে মনে সে প্রার্থনা করতে লাগল আল্লাহ যেন এই শয়তানের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রাখে। কবির নিজের চেয়ারটাতে বসে পড়ল। পরীর দিকে তাকিয়ে বলতে লাগল, এটুকুতে উত্তেজিত হলে চলবে পরী? আরও অনেক কিছু শোনা বাকি তোমার। রূপালীর কথা তো এখনো বললামই না। কবির নিজের চেয়ারটা টেনে পরীর আরেকটু কাছে গিয়ে বসে। তারপর বলে, রূপালীর জন্যই তো তুমি সুশীলকে মেরেছিলে। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সুশীলের হাতে রূপালীকে তোমার কাকা তুলে দিয়েছিল। তিনিই চিঠি পাঠিয়েছিল রূপালীর কাছে। তিনি খুব ভালো করেই রূপালী আর সিরাজের সম্পর্কের কথা জানতেন। তাই সুশীলের সাথে চুক্তি করেই তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমরাই সুশীলের লাশটা গায়েব করেছিলাম। অন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ তাই তোমার দুই মা আর কাজের লোকেরা আমাদের চিনত। কিন্তু তোমরা তিন বোন চিনতে না আমাদেরকে। তোমার কাকা আখিরের হাত আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন। এবং সেদিনই তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেলেও তোমার জহুরি নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে মারার পরিকল্পনা করলে, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলে। সেজন্যই এখন তোমাকে বাঁচিয়ে রাখা আর যাবে না। মরতে তোমাকে হবেই। সাপকে যতই দুধ কলা খাওয়াও না কেন সে ছোবল দিবেই।
তোমার বাবা বেশ বুঝেছে যদি তুমি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্য বারবার তোমাকে মারার পরিকল্পনা সে করেছে। আর বিন্দু? বিন্দুকে কে মেরেছে সত্যি করে বলুন? এবার নৌশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম। তোমাদের প্রিয় সম্পান মাঝি তোমার প্রিয় বিন্দুকে মেরেছে। আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয়, অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন পেয়েছিলাম। নৌশাদ হো হো করে হেসে উঠল। বিশ্রী সেই হাসি দেখে গা গুলিয়ে ওঠে পরীর। হাত পা ছুটোছুটি করেও বাঁধন ছিঁড়তে পারে না। চোখের সামনে যা দেখো তা কি সব সত্য পরী? তুমি হয়তো জানো না ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক, শুরু থেকেই বলি, না হলে তুমি কিছু বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলতো। হুমম, বন্যার সময় আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পরীকে বাকিটা বলতে না দিয়ে নৌশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে। শুধু তাই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েছিলে। কিন্তু পরী, এখানেও তুমি বোকার পরিচয় দিয়েছ। কানাই সেদিন চুরি করতে না, তোমাকে খুন করার জন্য গিয়েছিল। তোমার বাবা ওকে পাঠিয়েছিল। কিন্তু তুমি তাকে ধরে ফেললে। এবং তোমার বাবা বিচারের নাটক সাজালো। তারপর তুমি এসে কানাইকে বাঁচালে। আহ, কি বুদ্ধি তোমার! তোমার বুদ্ধির তারিফ করতে হয় পরী। এবার আসি সম্পানের কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীর সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ও পরী, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। নৌশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে শায়েরের হাতে তুলে দেওয়া হয়েছে কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু শায়ের তো ভীষণ ধূর্ত। সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল। বিতৃষ্ণায় ভরে উঠেছে পরীর কোমল মন। বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে, যার দরুন শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর। আর কতভাবে সে আজ ভাঙবে? শায়ের ও শেষমেশের সাথে যুক্ত ছিল। বিশ্বাস করতে চাইছে না পরীর মন। যাকে এতটা ভালোবাসল এবং যার থেকে এত ভালোবাসা পেল, সেই কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করল। পরক্ষণে পরীর মনে হল শায়ের ওকে সত্যি ভালোবেসেছে তো, নাকি ওটাও ওর অভিনয় মাত্র। শায়েরের কথা ভেবে কেঁদে উঠল পরী। নিজেকে আর দমন করা ওর পক্ষে সম্ভব নয়। একসময় সে সাহসী ছিল। কিন্তু ওই পুরুষটার জন্য যে একজন নরম এবং ভালোবাসাময় নারীতে পূর্ণ হয়েছিল, সে ভালোবাসার কাছে যে পরী আজ প্রতারিত। এত ষড়যন্ত্রের মধ্যে শায়েরের নামটা থাকা কি খুব জরুরি ছিল? এই নামটা বাদ দিল খুব কি ক্ষতি হতো? কোনো যুদ্ধ তো হতো না। পৃথিবী ধ্বংসও হতো না। সবশেষে কেন এই নামটা নিল নৌশাদ? সব ভাবনার মাঝে চোখের পানি ফেলছে পরী। মনে হচ্ছে ওরা মারার আগেই পরী দম বন্ধ হয়ে মরে যাবে। এমন আপনজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম। পরীকে এবারে কাঁদতে দেখে নৌশাদ আর কবির কোনো কথা বলে না। চুপ থেকে পরীকে একটু সময় দিল। পরী কান্না শেষ করে বলল, আর কি কি বাকি আছে? সব জানতে চাই আমি। নৌশাদ আফসোসের সুরে বলে, তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী। কত ভালোবাসলে তুমি শায়েরকে। কিন্তু সে তোমাকে ধোঁকা দিয়ে মোটেও ভালো করেনি। আমি সব জানতে চাই। তারপর কি হয়েছিল? সবকিছুতে সম্পানের হাতটা বেশি ছিল। সে বিন্দুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত। তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে শায়েরের উপর। সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে, সেটাও সম্পান শায়েরকে বলেছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে শায়ের সেদিন গেল। কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানোর। কিন্তু শায়ের পারল না তোমাকে মারতে।
সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয়। কারণটা সেদিন শায়ের বলেনি। তবুও তোমার বাবা শায়েরকে কড়া হুকুম দেন, তাতেও লাভ হল না। শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার, আর তারপর আমিই তোমাকে হত্যা করব। এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোনো উপায় ছিল না। সেটাও ভেস্তে দিল শায়ের। কেন জানি আমার মনে হয়েছিল শায়ের তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার সন্দেহটাই ঠিক হল। আমি কলপারে এমনি এমনি পড়িনি, শায়ের পরিকল্পনা করেই সাবান মেখে রেখেছিল আর আমি পা পিছলে পড়ে যাই। পরে সব জানাজানি হলে আমার আর শায়েরের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক। তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা শায়েরকে অনেক বকাবকি করেন। যেদিন তোমরা কবির ভাইয়ের বাড়িতে গেলে ওই দিন সব কিছুই পরিকল্পনার মতো হয়েছে। আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে ঝগড়া হয়, এবং সেদিন তোমাদের গাড়ির সামনে আমাদের লোকই যায়। ওই দিন কথা ছিল শায়ের ওদের হাতে তোমাকে তুলে দিবে। কিন্তু না, শায়ের আবারও পাল্টি খেল, তোমাকে বাঁচিয়ে নিল। ইচ্ছে করছিল শায়েরকে তখনই শেষ করে দেই, কিন্তু পারলাম কই। এর মধ্যেই আরেক ঝামেলা ঘাড়ে এলো। শহরের ডাক্তার 3জন এসে হাজির হল। তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পানের বিয়ে দেব। সব ঠিক করা ছিল সেদিন। সেবার আর শায়েরকে পাঠানো হলো না। শহরের ডাক্তারদের দিয়ে যাত্রা দেখতে পাঠানো হল। কিন্তু এখানেও গণ্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করছিল আমরাও দূর থেকে ওত পেতেছিলাম। কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি। কি আর করার, সবার ইচ্ছা পূরণ করতেই হল। তবে সম্পান তখন ছিল না। ও যখন এলো বিন্দু তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। তখনই আমাদের দলের দুজনকে ছুরির আঘাতে শেষ করে দিয়েছিল। পরে বুঝতে পারলাম সম্পান মিথ্যা না সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসত। অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যি ভালোবেসে ফেলেছিল। এজন্য সম্পান বারবার বলেছিল বিন্দুর যাতে ক্ষতি না হয়। ওরা যেন শুধু তোমাকেই হত্যা করে। তবে বিন্দু রাতের আধারে থাকা মানুষগুলোর কথা জানতেও পারল না। সম্পান বিন্দুকে নিজ হাতে খুন করে, যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতি ঘৃণা না হয়। বিন্দু যাতে জানতে না পারে সম্পানও এসবের মধ্যে ছিল। তারপর খড়ের গাদায় কেরোসিন ঢালা হল। হিন্দু রীতিমতো পোড়ানো হবে। এর মাঝে তুমি চলে এলে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম জঙ্গলের সামনে থেকে, কিন্তু তুমি এলে পেছনের দিক দিয়ে। এবং পালিয়েও গেলে। আমাদের সব পরিকল্পনা আবারও বিফলে গেল। পরে খবর পেয়ে শায়ের ছুটে এলো, এবং বিন্দুকে যারা ধর্ষণ করল তাদের সবাইকে মেরে দিল তোমাদের ওই বাগান বাড়িতে নিয়ে। শায়ের বেশি বাড়াবাড়ি করেছিল সেদিন, তাই তোমার বাবা শায়েরকে অনেক কথা শোনায়। এর মধ্যে আরেকটা ভুল হয়ে গেল। শায়েরের পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল। পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল। এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার সাথে শেখরের বিয়ে দেয়। এটা তোমার বাবা মেনে নিতে চায়নি। তখন গ্রামে এমনিতেই বিন্দু খুন হয়েছে। পুলিশ এসেছে, তাই শেখরকে যেতে দেওয়া হলো। সময় নেওয়া হলো বিয়ের জন্য। বিয়ের দিন ওদের গাড়ি দুর্ঘটনা আমরাই করেছি, এবং ফাঁসিয়ে দিয়েছি নাইমকে। বেচারা নির্দোষ, কিন্তু তবুও জেল খাটছে। শেখর যেদিন জমিদার বাড়িতে এলো তারপর প্রাণ নিয়ে ফিরতে পারেনি। জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দেব, তাই ওর কিচ্ছা খতম করে দিলাম। তবে এরপর বিশ্বাসঘাতকতা করে সম্পান। সে পুলিশকে সব বলতেই যাচ্ছিল, কিন্তু তা পারেনি। বিন্দুকে যে ডালে ঝুলিয়েছিলাম ঠিক সেই ডালেই সম্পানকে মেরে ঝুলিয়ে দেই। সবাই ভাবল সম্পান আত্মহত্যা করেছে। ব্যাস, এভাবেই একটা ভালোবাসার সমাপ্তি ঘটল। কিন্তু পালক, ওই মেয়েটা নির্দোষ ছিল। কি দোষ ছিল ওর?
একটু ভালোবাসাই তো চেয়েছিল শায়েরের কাছ থেকে, কিন্তু শায়ের তাকে মৃত্যু উপহার দিল। কানাইকে মারার পরিকল্পনার করছিল সেদিন শায়ের। কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই ওত পেতেছিল সময় মতো তোমাকে সব সত্য বলে দেব। তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল। ওই দিন পালক সব শুনে ফেলে। তবে সেও শেখরের মতো ফায়দা ওঠাল। শায়েরকে বলল ও যদি পালককে বিয়ে করে তাহলে কাউকে এই সত্যি বলবে না। শায়েরের আবার মাথা গরম ছিল খুব। তোমাকে খুন করতে না পারায় সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে। তাই মাথা গরম করে শায়ের নিজ হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো যখন জানতে পারলাম পালক সাঁতার জানত। তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং তাদের হুমকি দিয়ে মুখ বন্ধ করি। কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায়? তাই তাদের কেউ মরতে হলো। আমি তখন সচল ছিলাম, তাই খুনগুলো আমিই করি। জানো তো পড়ি, শায়েরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি। রক্ত দেখার মজাই আলাদা। শায়েরের সাথে তোমার বিয়ে দেওয়ার কোনো কথাই ছিল না। কিন্তু শায়ের নিজেই বিয়ের দিন বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে। আমি বিশ্বাস করিনি ওর কথা। তোমার বাবাকে বারণ করেছিলাম, কিন্তু তিনি শুনলেন না। বিয়ে দিয়ে ওই রাতেই তোমাদের পাঠিয়ে দিল নবীনগর। এরপর দিনের পর দিন যায়, কিন্তু শায়ের তোমাকে মারে না। অনেক চিঠি যায় শায়েরের কাছে, সে উত্তর দিত না। শেষ চিঠি পেয়ে শায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায়। আমাদের সাথে সে আর কাজ করবে না। আমাদের ধোঁকা দিয়ে শায়ের তোমাকে নিয়ে সুখে থাকবে এত মানা যায় না। তাই জুম্মানকে দিয়ে মিথ্যা বলে তোমাকে এখানে আনলাম। এবং আজ তোমাকে মরতে হবে পড়ি। শায়েরকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে। আমি জানি শায়ের নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দেব না। তাই ছলচাতুরির আশ্রয় নিতেই হল। পরি চোখ বন্ধ রেখেই সব শুনছিল এতক্ষণ। এখনও চোখ খুলছে না সে। মনে হচ্ছে চোখ খুললেই শায়েরকে দেখতে পাবে এবং শায়ের এসেই ওর গলায় ছুরি চালিয়ে দেব। পরি সেই মৃত্যুটা নিতে পারবে না। বিন্দুকে এই মুহূর্তে মনে পড়ছে। না জানি ওই রাতটা ওর কিভাবে কেটেছে। নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখে মরতে পারেনি বিন্দু। কিন্তু পরি তো শায়েরের আসল রূপটা জেনে গেছে। মরতে ওর ভীষণ কষ্ট হবে। পরি চোখ খুলে নৌসাদের দিকে তাকিয়ে বলল, আমার হাতের বাঁধন খুলবেন না। আমাকে মারার সময় ভুলেও আমার হাত খুলবেন না। তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আর কার মৃত্যু হবে তা বলা মুশকিল। বাহ, তোমার তেজ দেখছি বেড়ে গেছে। তোমাকে তো ছাড়া যাবেই না। নৌসাদ, চল এখন। পরীকে পরপারে পাঠানোর সময় এগিয়ে আসছে। নৌসাদ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। খোঁড়াতে খোঁড়াতে সে চলে গেল। কবিরও চলে গেল। আর কিছু জানানোর নেই পরীকে। এখন এখানে না থাকাই ভালো। পরীকে একা ছেড়ে দিল ওরা। আফতাব আর আখির বাগান বাড়িতে এসে পৌঁছালো মাত্র। ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল। আফতাবের হুকুম না পাওয়া পর্যন্ত পরীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বাহিরে করা পাহারা, বাগান বাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত। আশেপাশে কোনো ঘরবাড়ির নিশানাও নেই। তাছাড়া মোঘল আমলের এই বাড়ির ভেতরের কোনো শব্দ শোনা কারো পক্ষে সম্ভব না। আফতাব আসতেই কবির এগিয়ে গেল, বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে। পরীকে দিয়ে বিশ্বাস নেই। ওই মেয়েটা চতুর বেশি। কি জানি কখন আমাদের উপর আক্রমণ করে বসে। ডাক্তার আসতে একটু সময় লাগবে। তাই আমাদের অপেক্ষা করতে হবে। নৌসাদ গর্জে উঠে বলে, হোক দেরি, আগে পরীকে শেষ করে দেই, তারপর ডাক্তার আসুক, সমস্যা নেই। বেশি বোঝো না তুমি। আগে ডাক্তার আসুক। পরে সমস্যা হলে তুমি সামলাবে। আপনি এখনও আমার কথা শুনছেন না। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। পরীকে আরও আগেই শেষ করে দিতাম।
এই খোঁড়া পানিয়ে কি করবে তুমি? চুপচাপ বসে থাকো। অপমানিত হয়ে নৌশাদ চুপ করে গেল। আফতাব প্রায়ই এই কথা বলে অপমানিত করে ওকে। কিন্তু এজন্য তো নৌশাদের কোনো দোষ নেই। শায়েরের জন্য সব হয়েছে, তাই ওর ক্ষোভ এখনো রয়ে গেছে। নিজেদের মধ্যে ঝগড়া করলে ক্ষতি হবে, তাই আফতাব সবসময়ই সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। সবার কথার মাঝে একজন রক্ষী এসে খবর দিল শায়ের এসেছে। মুহূর্তেই সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল। এত তাড়াতাড়ি তো শায়েরের আসার কথা না। সে ব্যবস্থা আফতাব করেই রেখেছে। তাহলে শায়ের এখানে পৌঁছালো কিভাবে তা ভেবে পাচ্ছে না। নৌশাদ রেগে আগুন। সে বলল, এজন্যই বলেছিলাম সব তাড়াতাড়ি করতে। সব কিছু বিফলে গেল। কবির ছুট লাগালো পরীর কাছে। দড়িটা নিয়ে ফাঁস লাগালো পরীর গলাতে। হঠাৎ কবিরের এহেম কাণ্ডে অবাক হল না পরী। মৃত্যুর জন্য সেও প্রস্তুত ছিল। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই শায়ের সেখানে প্রবেশ করে এবং কবিরকে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে। কয়েক মুহূর্তে কি হয়ে গেল পরী বুঝে উঠতে পারল না। গলায় ফাঁস লাগার আগেই শায়ের তাকে বাঁচিয়ে নিয়েছে। শায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরে কবিরের গলায়। চোখ তুলে শায়েরের চোখে চোখ রাখে কবির। যেন আগ্নেয়গিরির লাভা ওই চোখে। কবির বুঝল এই মুহূর্তে যদি শায়ের ওকে শেষ করেও দেয় কেউ ওকে কিছু বলতে পারবে না। শায়েরের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে, কিন্তু এতটা ভয়ানক হতে সে দেখেনি। শায়ের রুস্থচিত্ত কণ্ঠে বলল, সাহস অনেক দেখিয়েছিস তুই। তোকে মারলে কেউ আমার গায়ে সূচও ছোঁয়াতে পারবে না, এটা জেনেও আমার পরিজনের দিকে হাত বাড়ানোর সাহস তোর হলো কিভাবে? ধারালো ছুরির সামান্য ছোঁয়াতেই কবিরের গলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগল। সবাই ততক্ষণে চলে এসেছে। আফতাব হুঙ্কার ছাড়ল, বলল, শায়ের, কবিরকে ছাড়ো। হাত থেকে ছুরি ফেলে দিল শায়ের। আফতাবের দিকে না তাকিয়ে এসে এগোলো পরীর দিকে। হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগল, আমার সাথে গলাবাজি করবেন না। আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই সেহরান হাতের মুঠোয় নিয়ে ঘোরে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না। যদি আমার পরিজনের কিছু হয়ে যেত তাহলে আপনারা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতেন। তাই মুখটা বন্ধ রাখুন। আফতাব চোখ বুজে শায়েরের কথাগুলো হজম করে নিল। শায়েরের কথা আফতাবকে মানতেই হবে। কেননা আফতাবের দুর্বল স্থানগুলো শায়েরের জানা। না হলে শায়েরকে সে কবেই মেরে দিত। পরীর বাঁধন খুলে হাত ধরে পরীকে দাঁড় করালো শায়ের। পরী শায়েরের থেকে হাত সরিয়ে পিছিয়ে গেল। লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ালো পরী। শায়ের সাথে সাথেই পরীর কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন পরীজান? চিন্তার কারণ নেই, আমি এসে গেছি। চলুন আমরা ফিরে যাই। পরী মৃদু ধাক্কা দিয়ে শায়েরকে দূরে ঠেলে সরিয়ে দিল। অতঃপর বলল, ছোবেন না আমাকে আপনি। যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছিলেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। শায়ের নৌশাদের দিকে তাকাল। সাথে নৌশাদের চোখের ভাষাও বুঝে গেল। নৌশাদ পরীকে সব সত্য জানিয়ে দিয়েছে। তাই শায়ের শান্ত স্বরেই বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবেন। আপাতত এখান থেকে চলুন। এবার পরী প্রতিক্রিয়া করে না। চুপচাপ পা বাড়ায় শায়েরের সাথে। কবির বসা থেকে উঠে দাঁড়াল। গলায় হাত দিয়ে রক্ত দেখে সে রেগে গেল ভীষণ। কিন্তু এই রাগটা যেন চিরকালের জন্য থেমে গেল। কারণ আচমকাই কবিরের গলার ভেতরে ছুরি গেঁথে দিয়েছে পরী। শ্বাস টেনে নিতেও পারল না কবির। মেঝেতে ধপাস করে পড়ে গেল।
গলা দিয়ে বয়ে গেল রক্তস্রোত। পরী শান্ত মেজাজে কবিরের গলায় ছুরি বসিয়েছে, যা কারো মাথাতে আসেনি, এমনকি শায়েরেরও না। নৌশাদ ভেবেছিল এত কিছু জানার পর পরী ভেঙে পড়বে, কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে পরী নিজেকে আরও শক্তিশালী করে দাঁড় করিয়েছে। যখন টেবিলের পাশ ঘেঁষে পরী দাঁড়িয়েছিল তখনই ছুরিটা হাতে নিয়েছিল এবং সুযোগ বুঝেই কাজে লাগিয়েছে। কবিরকে আঘাত করে পরী আর এক মুহূর্তেও দেরি না করে পা বাড়াল নৌশাদের দিকে। তবে নৌশাদ একটু দূরে থাকার কারণে সে সতর্ক হয়ে গেল। শায়ের নিজেও পরীকে ঝাপটে ধরে, টেনে সবার থেকে দূরে নিয়ে আসে, কিন্তু পরী হাত পা ছুটোছুটি করছে। শায়ের বলল, ছুরিটা ফেলে দিন পরিজান, আপনার লেগে যাবে। একটু শান্ত হন, ছাড়ুন আমাকে, ওকে না মারতে পারলে আমার রক্ত ঠান্ডা হবে না। আফতাব চেঁচিয়ে বলে, এখনো সময় আছে শায়ের, পরীকে শেষ করে দাও, না হলে ও তোমাকেও ছাড়বে না। আফতাবের কথাতে পরী স্থির হয়ে গেল। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে গেল। সে বলল, কেমন পিতা আপনি যে নিজ কন্যাকে হত্যা করতে চাইছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর আপনার কিসের ক্ষোভ? মেয়ে হয়ে যদি বাবাকে খুন করার ইচ্ছা পোষণ করো তাহলে আমি বাবা হয়ে কেন পারব না? আমি কবে আপনাকে খুন করতে চাইছি? আমি তো আপনাকে হত্যা করার কথা কখনো চিন্তাও করিনি। এখন তো করতে চাইবে, সেটা আমি জানি। সোনালির মতো তুমিও আমাকে মারতে চাইবে, তাই তোমাকে আগেই সরিয়ে দিতে চেয়েছিলাম। সোনা আপা আপনাকে মারতে চেয়েছিল? কিন্তু কেন? আফতাব কথা বলল না। তবে নৌশাদ বলে উঠল, তোমার বাবার যে সাম্রাজ্যের লোভ পড়ি, তা পেতে সে নিজের আপনজনদের বিসর্জন দিতেও পিছপা হবে না। আফতাব রাগান্বিত চোখে নৌশাদের দিকে তাকাল। নৌশাদ সেদিকে গুরুত্ব না দিয়ে অন্যদিকে মুখ ঘোরায়। পরী তো সব জেনেই গেছে, এটুকু জানলে ক্ষতি কি? কি এমন লোভ আপনার যে নিজের মেয়েদের হত্যা করতে হবে? অল্প কিছু নিয়ে কি সুখে থাকা যায় না? যে লোভে এত পাপ করছেন, পরকালে কি জবাব দিবেন? ইহকালে সুখ পেলে পরকালেও পাব, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। মূর্খ পিতা আপনি। ইহকাল পরকালে আকাশ পাতাল তফাতে। তবে একটা কথা শুনে রাখুন, যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি বাঁচবেন না। সাম্রাজ্যের লোভে আপনি, আর আমার প্রতিশোধের আক্রোশ। কার জয় হয় দেখা যাবে। আমি নিশ্চিত এই যুদ্ধে আমার প্রাণ হারাব আমি, কিন্তু রক্তারক্তি ছাড়া আমি মরব না। ভুলে যাবেন না আপনার রক্ত আমার শরীরে আছে, তাই আপনার মতো তলোয়ার আমিও চালাতে পারি, আর আমার লক্ষ্য কখনো বিফলে যাবে না। আফতাব গর্জে ওঠে। তার সামনেই মৃত্যুর হুমকি দিচ্ছে তার মেয়ে, আর তিনি শুনছেন। শায়েরকে সে বলে, পরীকে রেখে চলে যাও শায়ের, না হলে আজ তোমাকেও শেষ করে দেব। আফতাবের কথা শুনে শায়ের হাসল, এক হাতে পরীকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াল। অতঃপর বলল, আপনার কোনো চামচার সাহস নেই আমাকে ছোঁয়ার। এসব বলে নিজেকে হাসির পাত্র বানাবেন না। চলুন পরিযান, আমাদের যেতে হবে। শায়ের পরীর হাত ধরে সবার সামনে দিয়ে বাগান বাড়ি ত্যাগ করল। সব রক্ষীরা শায়েরকে আটকানোর পরিবর্তে তাকে যাওয়ার রাস্তা করে দিল। কিছুটা দূর এসে পরীর শক্তি যেন সব শেষ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। শায়ের পরীর হাত ছেড়ে দিল। পরী চিৎকার করে কাঁদছে, বোরখার নেকাবটা টেনে খুলে ফেলেছে সে। জীবনের এতগুলো বছর সে ভুল মানুষদের সাথে কাটিয়েছে, সেটা ভাবতেই ঘৃণা বাড়ছে ওর। মাটিতে বসে সে হাত পা ছুড়ছে আর কাঁদছে। জ্যোৎস্নার আলোতে ভরে গেছে চারিদিক। চাঁদের আলো সবারই প্রিয়, কিন্তু সময় যেন সবকিছুতে আজ বিষ ঢেলে দিয়েছে। নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে পরীর। কিছুক্ষণ ওভাবে বসে থেকে উঠে ছুট লাগাল পরী। শায়ের পরীকে দাঁড়াতে বলছে আর ছুটছে।
পরী ছুটে গেল সোনালীর কবরের কাছে। কবরের মাটি আঁকড়ে ধরে মাথা রাখে মাটিতে। এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছে, অথচ পরী জানতেও পারল না এই কবরটা ওর প্রিয় মানুষটার। রাখাল কদম গাছের সাথে হেলান দিয়ে বসেছিল। পরীকে এইভাবে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে গেল। হামাগুড়ি দিয়ে এসে পরীর পাশে বসে ওকে দেখার চেষ্টা করে। পরী আগের মতোই কাঁদছে। রাখাল পরীকে মৃদু ধাক্কা দিতে দিতে বলে, এই ওঠ, কান্দস কেন এত? রানীর ঘুম ভাইঙা যাইব। পরী মাথা তুলে রাখালের দিকে তাকাল। সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে আবারও কেঁদে উঠল। সে বলল, আপার ঘুম কখনোই ভাঙবে না। যদি কাঁদলে ঘুম ভাঙত তাহলে বিশ্বাস করো আমি অনেক কাঁদতাম। তুমি কেন আপাকে বাঁচাতে পারলে না? আমার আপা কত কষ্ট নিয়ে দুনিয়া ছাড়ল। রাখাল পরীর কথার অর্থ বুঝল না। বোঝার চেষ্টাও করল না। সে আপন হস্তে সোনালীর কবরে হাত বুলাচ্ছে। কোনো পাপের শাস্তি তুমি পেলে আপা? ওই পিশাচগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তোমার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক না কেন নৌশাদকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই। মৃত্যুর পরেও বিধাতার কাছে আর্জি জানাব তোমার হত্যাকারীর শাস্তির জন্য। চোখের পানি দুহাতে মুছে নিল পরী। শক্ত কণ্ঠে বলল, দোয়া করো আপা, তোমার পরী যেন সব কাজে সফল হয়। তোমার ছোট্ট পরী আজ অনেক বড় হয়ে গেছে। ভালো খারাপ আজ বুঝেছে। প্রতিশোধের মানে জানে। তোমার পরী কখনো ভেঙে পড়েনি আর ভাঙবেও না। তোমার পরী হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে। আবার চোখ মুছে উঠে দাঁড়াল পরী। পেছনে ফিরতেই সে শায়েরকে দেখল। শায়ের এতক্ষণ পরীর কথা শুনছিল। পরীর চাহনি স্থির। শায়ের তা অন্ধকারে উপলব্ধি করতে পারল না। তবে শায়ের এটা বুঝতে পারল যে আজকের পরী সম্পূর্ণ নতুনভাবে তৈরি। শায়েরের জন্য তার মনে এটুকুও ভালোবাসা নেই। শায়ের পরীর দিকে এগোল না, পরী নিজেই আসল। জমিদার বাড়ির দিকে যাচ্ছে পরী। শায়ের বলে উঠল, ওখানে যাবেন না পরী যান। আমার সাথে ফিরে চলুন। ফিরে তাকালো পরী, আপনার ভাবনা অসাধারণ। কিন্তু আমি ফিরে যাব না। আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। আপনি একা একটা মেয়ে হয়ে ওদের সাথে কিছুতেই পারবেন না। সেটা আমি জানি, তবুও প্রতিশোধ না নিয়ে আমি পিছোপা হব না। আপনি চলে যেতে পারেন। আপনাকে ছাড়া আমি থাকতে পারব না পরী যান। চলুন আমরা অনেক দূরে চলে যাই। আমরা ভালো থাকব সেখানে। বাহ, কত সহজে কথাগুলো বলে দিল। আপনার মতো পাপিস্টরা সবকিছুকে সহজভাবেই নেয়। কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না। আমার ভালোবাসা দেখেছেন, কিন্তু এবার আমার ঘৃণা দেখবেন। আপনার পরিজন আপনাকে কতটা ঘৃণা করে তা এবার আপনি দেখবেন। শায়ের পরীর কাছে আসল। পরীর হাত দুটো নিজের বুকে চেপে ধরে বলল, আমি দোষী, আমি পাপী, আমি শাস্তির যোগ্য। আপনি আমাকে শাস্তি দিন। আমাকে জড়িয়ে ধরেই শাস্তি দিন। আমি সব মাথা পেতে নেব। কিন্তু আমার থেকে দূরে সরে যাবেন না। পরী ধাক্কা দিয়ে সরিয়ে দিল শায়েরকে। চিৎকার করে বলল, আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার কাছে। আমি মানতে পারছি না আপনিও সবার মতো আমাকে মারতে চেয়েছিলেন। যদি আমাকে মারতেই চান তাহলে আগেই মেরে ফেলতেন। কেন আমার ভেতরে ভালোবাসার জন্ম দিলেন? আমার অনুভূতির সাথে নোংরামো করলেন? অনুভূতি ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান। নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। শায়েরের কথার পিঠে কথা না বলে পরী হেঁটে চলল। শায়ের ও পরীর পিছু নিল। অন্দরের উঠোনে এসেই বোরখাটা ছুঁড়ে ফেলে দিল পরী। মালা এখনো বারান্দায় বসেছিল। পরীকে নিয়ে যাওয়ার পর মালা আর নিজ ঘরে যায়নি।
পরীকে দেখে মালা ছুটে এলো। মেয়ের দুগালে হাত রেখে সারা মুখে চুম্বন করে বুকে জড়িয়ে ধরল। মায়ের উষ্ণতা পেয়ে পরী চোখের জলে বুক ভাসাল। মালা কেঁদে যাচ্ছেন পরীকে জড়িয়ে ধরে। রূপালী নিজ ঘর থেকে দৌড়ে এসে মালাসহ পরীকে জড়িয়ে ধরে। তিনজন মিলে অশ্রু বিসর্জন দিচ্ছে। ভারী হয়ে উঠেছে সারা অন্দর। রূপালী নিজের চোখ মুছে বলে, পরী তুই শায়েরের সাথে চলে যা, ভালো থাকবি। আমি যাব না আপা। ওদের শাস্তি না দিয়ে যাব না। কার সাথে যেতে বলছো আমাকে? যে কিনা আমাকে খুন করার জন্য বিয়ে করেছে। আমি জানি সব। কিন্তু বিশ্বাস কর, শায়ের তোকে বাঁচানোর জন্য মিথ্যা বলে তোকে বিয়ে করেছে। ও তোকে ভালোবাসে অনেক। তুই ওর সাথে ভালো থাকবি। পরী রূপালীর কথার পিঠে কথা না বলে কুসুমকে ডাকল। কলপারে গিয়ে কুসুমকে বালতি ভরতে বলে নিজ কক্ষে চলে গেল। কিছুক্ষণ পর পরী কলপারে গিয়ে বসল। কুসুম তখনও ছিল ওখানে। পরী কুসুমের দিকে তাকিয়ে বলল, আমি না বলা পর্যন্ত তুই এখানেই থাকবি। কুসুম মাথা নাড়ে। পরীকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে কুসুমের কাছে। ভেজা চুলগুলো লেপ্টে আছে ঘাড় গলা দিয়ে। ঠান্ডা পানি শরীরের পড়তেই কেঁপে কেঁপে উঠছে পরী। ঠোঁট দুটো নীল হয়ে আসছে। তবুও ইচ্ছামতো পানি ঢেলে শান্ত হল পরী। ভেজা কাপড় ছেলে সিঁদুর রাঙা শাড়ি গায়ে জড়িয়ে ঘরে গেল। শায়ের এতক্ষণ পরীর আসার অপেক্ষায় ছিল। পরীকে দেখে সে থমকে গেল। পরীর নূতন সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করে সে। আজও করল। তবে আজ যেন ভয়ানক সুন্দর লাগছে পরীকে। চুল মুছেনি, শাড়িটা ভিজে গেছে পানিতে। শায়ের গামছা এনে পরীর কাছে এগিয়ে আসতেই হাত উঁচিয়ে থামিয়ে দিল পরী। বলল, আমার থেকে দূরে থাকবেন। আমার সহ্য হয় না আপনাকে। তবুও আমি আপনার কাছে আসবই। আপনার কাছে আসা আটকাতে পারবেন না আপনি। যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমাদের দূরত্ব বাড়াতে পারবেন। বলা বাহুল্য যে আপনাকে আমি ক্রোধের তাড়নায় মেরে ফেলতেও পারি। কিন্তু আমি নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করব। আপনাকে বাঁচতে হবে। দুনিয়াতেই আপনি বেঁচে থাকার শাস্তি পাবেন। আমার আপনার দূরত্ব আপনাকে শাস্তি দিবে। শায়ের কিছুক্ষণ তাকিয়ে রইল পরীর দিকে। কোনো ভালোবাসা নেই আজকের পরীর মাঝে। পাপ সবকিছু দিয়ে আবার কেড়ে নেয়। শায়ের আজকে তার প্রমাণ পেল। কাছে থেকেও আজ পরী যেন অনেক দূরে। শায়ের জানে না আদৌ কোনোদিন এই দূরত্ব মিটবে কিনা। দীর্ঘশ্বাস ফেলে শায়ের বলে, আমি খুন করে যদি পাপী হই তাহলে আপনিও পাপী। সুশীলকে হত্যা করে আপনিও পাপী। মানতে পারবেন এটা? একটা নরপিশাচকে শাস্তি দেওয়া পাপ না। পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হল। বিন্দুর ধর্ষণকারীদের হত্যা করে তাহলে আমিও পাপ করিনি তাহলে? তাহলে পালক? এবার বলবেন এটাও পাপ নয়? চলবে ইনশাআল্লাহ।